কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের জাকিয়া স্যার। আজকে প্রথমে হচ্ছে বায়োলজি ক্লাস ছিল, বায়োলজি ক্লাসই শুরু করলাম, জীববিজ্ঞান ক্লাসই, তাই না? আচ্ছা, আজকে পড়াবো হচ্ছে ইউনিট 4, উদ্ভিদ ও প্রাণী কোষ। আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট 4, উদ্ভিদ ও প্রাণী কোষ নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। আচ্ছা, প্রথমেই শুরু করি তাহলে, চলো। আমরা তো জানি, তাই না, উদ্ভিদ কি প্রাণী কি সেই জিনিসটা তো জানি, তাই না? চলো শুরু করি তাহলে। উদ্ভিদ কি প্রাণী কি জানি, দুটাই হচ্ছে জীব, এটা তো জানি। আগের একটু আগের জিনিসগুলো যে মনে করার চেষ্টা করছি। উদ্ভিদ কি প্রাণী কি সেই জিনিসটা আমরা জানি। এই উদ্ভিদ প্রাণী কি দিয়ে তৈরি, কেমন করে তৈরি, কিভাবে চলে, তাদের যে জীবন যাপন কেমন করে, কি চলে, কিভাবে চলে, তার হাত পা, প্রাণী উদ্ভিদের হচ্ছে তোমার মূল কাণ্ড পাতা, এই সব কিছু কি দিয়ে তৈরি, কিভাবে কেমন করে তারা কাজ করে, সেই জিনিসগুলো জানার জন্য আজকে হচ্ছে দেখবো উদ্ভিদ ও প্রাণী কোষ জিনিসটা কি। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, তারপরে স্লাইডে চলে যাই। এখন প্রথমে হচ্ছে যেহেতু কোষ, তাহলে কোষ কি প্রথমে জানতে হবে, কোষ জিনিসটা কি, এবং পরীক্ষা থাকে এটা। তোমাদের প্রথম প্রশ্নেই আসে হচ্ছে কোষ বলতে কি বোঝে বা কোষ কি, কোষের সংজ্ঞা দাও। এখন দেখো কোষ জিনিসটা কি। প্রতিটি জীবদেহ, জীবদেহ মানে উদ্ভিদ ও প্রাণী দুটা মিলে, প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। একটি মাত্র কোষ দ্বারা গঠিত জীবকে বলা হয় এককোষী জীব, এবং একাধিক কোষ দ্বারা গঠিত জীবকে বলা হয় বহুকোষী জীব। মানে যে সকল জীবগুলো একটা কোষ দিয়ে গঠিত তাদেরকে এককোষী জীব বলা হবে। আর যে মানে উদ্ভিদ এবং প্রাণীর দেহটাই গঠিত হয়েছে হয়েছে এই কোষ দিয়ে। কোষ জিনিসটা হচ্ছে উদ্ভিদ ও দেহ, উদ্ভিদের দেহ এবং প্রাণীর দেহ। উদ্ভিদের যে অঙ্গ মানে যেটা উদ্ভিদের আমরা জানি মূল কাণ্ড পাতা, আর প্রাণীর যে দেহ, এগুলো যে জিনিসটা দিয়ে তৈরি সেটাই হচ্ছে কোষ। মেইন হচ্ছে কোষ। এটাই বলছে। এখন যদি একটা কোষ দ্বারা গঠিত হয় সেটা হবে এককোষী জীব, আর একাধিক কোষ দ্বারা যদি গঠিত হয় সেটাকে বলা হবে বহুকোষী জীব। তাহলে কোষ জিনিসটা কি? কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। গাঠনিক মানে কি, তোমার আমাদের শরীর, উদ্ভিদের শরীর যে গঠিত হয়েছে এবং যে আমরা কাজ করি, কিভাবে কাজ করি, এই জিনিসগুলোর সম্পূর্ণ এই জিনিসগুলোর এককই হচ্ছে কোষ। তার মানে আমরা কোষ দ্বারাই গঠিত এবং কোষ দিয়েই কাজ করি, সেটাই বোঝাচ্ছে। কোষের অভ্যন্তরেই জীবের জীবন ধারণের প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। এই কোষ দ্বারাই, কোষের ভেতরেই সবকিছু সম্পন্ন হয়। জীবের জীবন ধারণের প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। জৈবিক কার্যকলাপ বলতে সবকিছু, খাওয়া থেকে শুরু করে ঘুম, কাজকর্ম, সবকিছুই এই কোষ দ্বারা গঠিত, কোষ দ্বারা সম্পন্ন হয়ে থাকে, সেটাই বলা হয়। এখানে তোমাদের বইয়ের মধ্যে, তোমাদের নিশ্চয়ই বই আছে, তোমাদের বইয়ের মধ্যেও একই জিনিস দেওয়া আছে। মানে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এবং যাদের একটা কোষ থাকে তাদেরকে বলা হয় এককোষী জীব, আর যাদের একাধিক কোষ থাকে তাদেরকে বলা হয় বহুকোষী জীব। এখন এই জিনিসটা কি বলছে, মানে কোষ কি, কোষ তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাই ভাই কোষ কি, তুমি সরাসরি বলবা জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। এখন জীবদেহ বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই বোঝাচ্ছে, এদের গাঠনিক এবং কার্যকরী একক। আর এই কোষের অভ্যন্তরে কি থাকে, জীবন ধারণের প্রয়োজনীয় সকল জৈবিক কার্যকলাপ এই কোষের মধ্যে অভ্যন্তরেই সম্পন্ন হয়। এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের কর্ক পরীক্ষাকালে মৌচাকের ন্যায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এবং পরস্পর সংযুক্ত প্রকোষ্ঠ দেখতে পায়। প্রকোষ্ঠ মানে আমাদের যেমন রুম থাকে এরকম, ওই কর্কের ভিতর বোতলের যে ছিপি থাকে, ছিপিটাকে কর্ক বলা হয়। দেখবা অনেক সময় কাঁচের বোতল, বোতলের উপরে একটা প্লাস্টিক মানে একটা কর্ক দেওয়া থাকে, ছিপি বলা হয়। প্লাস্টিকের না, ওটা আর কি উদ্ভিদেরই একটা অংশ। এটা কি করছে, তখন তুমি পরীক্ষা করছে, এখানে দেখে ক্ষুদ্র ক্ষুদ্র এবং পরস্পর সংযুক্ত কতগুলো প্রকোষ্ঠ দেখতে পায়, যেমন মৌমাছির মৌচাকের ন্যায় বলছে, মৌমাছির যে প্রকোষ্ঠগুলো, এরকম কিছু প্রকোষ্ঠ দেখতে পায়। তিনি এই প্রকোষ্ঠগুলোর নাম দেন সেল। তাহলে সেলের বাংলা কি? সেলের বাংলা হচ্ছে কুটুরি বা কোষ। তাহলে কোষ মানে হচ্ছে সেল, সেলের কোষের ইংরেজি হচ্ছে সেল।
বাংলা আরেকটা হচ্ছে কুটুরি, ছোট্ট ছোট্ট ঘর। মেনলি কোষটা হচ্ছে একটা ছোট ছোট ঘরের মতো। সেটাই বলছে, এই ছোট ছোট ঘরের মধ্যে শরীরের অংশগুলো থেকে যায়, এটাই বলছে। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। এখন বিভিন্ন এখানে কোষের সংজ্ঞা বলা হয়েছে। কোষের সংজ্ঞা যখন তোমাদের বলা হবে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে কোষের সংজ্ঞা দিয়েছে। এখানে আমি দুইটা, তোমাদের দুই বইয়ে দুইটা আছে, দুইটার তিন, হ্যাঁ দুইটা আছে, আমি দুইটারই সংজ্ঞা দিয়েছি। দেখো কিভাবে দিয়েছেন না, দৈহিক গঠন, জীবনযাত্রা প্রণালী ও শারীরবৃত্তীয় কার্যকলাপের দিক থেকে বিবেচনা করে কোষের একাধিক সংজ্ঞা প্রচলিত আছে। তার মানে মানুষের যে দেহের গঠন, মানুষ যে জীবনযাত্রা যেভাবে চলায়, তারপরে তোমার হচ্ছে যেভাবে খাওয়া দাওয়া করে ঘুমায়, যে মানুষের যে জৈবিক কার্যাবলী, শারীরবৃত্তীয় কার্যাবলী, এগুলো, আর একটা উদ্ভিদের অথবা মানুষের সাথে আরেকটা প্রাণী যেমন হচ্ছে বাঘ, তারপর তোমার সিংহ, এই যে এক একজনের এক একটা দৈহিক গঠন, জীবনযাত্রা এক এক রকম, শারীরবৃত্তীয় কার্যকলাপ, এগুলোর উপর ভিত্তি করে এখানে হচ্ছে সোয়ানসন এবং ওয়েবস্টার, এরা দুইজন মিলে একটা সংজ্ঞা দিয়েছে, এবং ডি রবার্টিস ইনি একটা সংজ্ঞা দিয়েছে। এদের দুজনের মতে, ওয়েবস্টার এবং সোয়ানসনের মতে, জীবনের ভৌত সত্তার মৌলিক একককে কোষ বলা হয়। ভৌত সত্তার মানে আমার জীবনটা যে গঠন হয়েছে, আমাদের যে জীবনের যে গঠন, সেটার একটা একক অংশই হচ্ছে কোষ। মানে সম্পূর্ণ জিনিসটাই, একটা জীবন যে তৈরি হয়েছে, এই জিনিসটাই হচ্ছে কোষ। আরেকজন কি বলেছে দেখো, ডি রবার্টিস, জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী একককে কোষ বলে। তার মানে তোমার খাওয়া থেকে শুরু করে হাঁটা চলা, ঘুমা, কাজ কর্ম সবকিছু কোষ দ্বারা গঠিত, এই জিনিসটা বলা হয়েছে। তার মানে ধীরে ধীরে আমরা আঁকাবো, আমি আগেই বলছি না, মানে দৈহিক গঠন, জীবনযাত্রা প্রণালী ও শারীরবৃত্তির উপরে ভাগ করে দুই ভাগে বিবেচনা করে দুইজন সংজ্ঞা, এখানে দুইজনের সংজ্ঞা দেওয়া হয়েছে, সোয়ানসন আর হচ্ছে ওয়েবস্টার। এরা দুজন বলেছে জীবনের ভৌত সত্তার মৌলিক একককে কোষ বলা হয়। আর রবার্টিস বলেছে জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী একককে কোষ বলে। তার মানে বোঝা যাচ্ছে গঠন, ভৌত সত্তায় মানে গঠন, আর এখানে হচ্ছে জীবন গঠনও আছে, জৈবনিক কার্য বলে। এর জৈবনিক কার্যনির্বাহীর মধ্যে পড়ছে তোমার শারীরবৃত্তীয় কার্যকলাপ এবং জীবনযাত্রা, এই তিনটেকেই যা দ্বারা গঠিত সেগুলো হচ্ছে কোষ। তারপরে এটাতে চলে যাই, কোষবিদ্যা। কোষবিদ্যা জিনিসটা কি? বোঝা যাচ্ছে কোষ নিয়ে যেখানে আলোচনা করা হবে, তাই না? ইংরেজিতে হচ্ছে সাইটোলজি, ইংরেজিটা লেখা উচিত ছিল, যাই হোক আমি বলে দিচ্ছি, ইংরেজিতে বলা হয় সাইটোলজি। এখন দেখো কোষবিদ্যা জিনিসটা কি। কোষ জীবনের একক, কোষ হচ্ছে জীবনের একক। যাই হোক এখানে মানে তোমাদের আমি হচ্ছে দাঁড়িয়ে ইয়েটা হয়নি, যাই হোক তোমাদের আমি বলি, দেখো বইয়ের সঙ্গে, কোষ হচ্ছে জীবনের একক। জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, আমি বলছি কোষ বিদ্যা মানে কি, জীববিজ্ঞানের যে শাখায় আমি কোষ নিয়ে আলোচনা করব, তোমাদের শাখাগুলো পড়িয়েছি, তার মধ্যে একটা ছিল কিন্তু সাইটোলজি। কোষ, কোষের উৎপত্তি, কোষের বিবর্তন, সবকিছু নিয়ে যেখানে আলোচনা হবে। কোষের প্রকার, দেখো এখানে অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বলে, তাকে কোষবিদ্যা বলা হয়। এখানে একটু তোমাদের বুঝে নিতে হবে, আসলে আমার ছাপার মধ্যে একটু সমস্যা হয়েছে, যাই হোক মানে যখন আমি টাইপ করেছি তখন সমস্যা হয়েছে, আমি তোমাদের বুঝিয়ে বলছি। দেখো কি বলেছে, জীবনের একক। কোষ কি? জীবনের একক। জীবনটা মানেই হচ্ছে একটা কোষ, সবকিছুই কোষ। জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, আমার কোষ নিয়ে যেখানে আমি আলোচনা করব, জীববিজ্ঞানের যে শাখায়, সেটাই হচ্ছে আমার কোষবিদ্যা। কোষবিদ্যা অর্থাৎ কোষের প্রকার, কোষ কত প্রকারের, কি কি কোষ আছে, অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, কোন কোন অঙ্গাণু, কোষ দিয়ে যে অঙ্গাণুগুলো গঠিত সেগুলোর গঠনগুলো, এবং রাসায়নিক কি কি উপাদান রয়েছে সেগুলো, বিভাজন, কিভাবে বিভাজিত হচ্ছে একটা কোষ থেকে আরেকটা কোষে, কিভাবে আসছে, কিভাবে বিকাশ হচ্ছে, এবং জৈবিক কার্যাবলী গুলো কিভাবে হচ্ছে, এবং বৃদ্ধি হচ্ছে কিভাবে, এগুলো সবকিছু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কোষবিদ্যা।
এটা হচ্ছে ইংলিশে বলা হয় সাইটোলজি, এটা হচ্ছে গ্রিক শব্দ। সাইটোস গ্রিক দুইটা শব্দ, কিটোস অর্থ হচ্ছে ফাঁপা বা সেল, আর লোগোস অর্থ হচ্ছে আলোচনা বা ডিসকারেস। এখানে আরেকটু লেখা উচিত ছিল, একটা হচ্ছে সাইটোর যেটা সেটা হচ্ছে কিটোস থেকে এসেছে, সাইটোস অর্থ হচ্ছে ফাঁপা, আর লোগোস অর্থ হচ্ছে আলোচনা। এইটাই, আলোচনা মানেই হচ্ছে জ্ঞান, লোগোস মানে আমরা জানি নলেজ বা জ্ঞান, তাই না? তাহলে দুইটা, একটা হচ্ছে ফাঁপা আর আলো, ফাঁপা নিয়ে মানে ওই সেল নিয়ে যেখানে আলোচনা করা হয়, এই জিনিসটাই হচ্ছে সাইটোলজি। তারপরে এখানে প্রকারভেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসে। কোষের প্রকারভেদ, দুই ধরনের প্রকারভেদ আছে, একটা হচ্ছে অবস্থান ও কার্যভেদে, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন ভেদে। দুই ধরনের কোষের প্রকারভেদ। প্রথমে হচ্ছে অবস্থান ও কার্যভেদে কোষ হচ্ছে দুই প্রকার, মানে কোথায় কিভাবে অবস্থান করতেছে এবং এদের কাজ কি, এটার উপরে ভিত্তি করে দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ, ইংলিশে হচ্ছে সোমাটিক সেল, আরেকটা হচ্ছে জনন কোষ বা গ্যামেট, রিপ্রোডাক্টিভ সেল। গ্যামেট অথবা জনন কোষের ইংরেজি হচ্ছে রিপ্রোডাক্টিভ, আর গ্যামেটের ইংলিশ হচ্ছে গ্যামেট। তাহলে কি হচ্ছে, অবস্থান ও কার্যভেদে কোষ হচ্ছে দুই প্রকার। দেহ কোষ, তার মানে আমাদের দেহ যে কোষ দিয়ে গঠিত, তাই না, বোঝা যাচ্ছে পুরা দেহটাই একটা কোষ আমাদের। আর জনন কোষ ওই যে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ যেটা, সেটাই হচ্ছে জনন কোষ। তারপরে দেখো নিউক্লিয়াসের গঠন ভেদে কোষ আবার দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের ইংরেজি হচ্ছে, একটা হচ্ছে ইউক্যারিওট প্রোক্যারিওটিক, আর প্রকৃত হচ্ছে ইউক্যারিওটিক। দুই ধরনের কোষের তাহলে প্রকারভেদ পাওয়া গেল, খুবই সুন্দর। অবস্থান ও কার্যভেদে কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ, তাই না? আর আরেকটা কি বলছে, আর নিউক্লিয়াসের অবস্থানের উপর ভিত্তি করে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এটা হচ্ছে তোমার কোষের প্রকারভেদ, এগুলোর সংজ্ঞা আসে, যেমন ধরো আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, দেহ কোষ কাকে বলে, এগুলো ভাইবাও ধরবে তোমাদের। তারপরে চলে যাই স্লাইডে। আচ্ছা, কোষের এই আমার যে প্রকারভেদ গুলো দেখালাম তোমাদের আমি, সেই প্রকারভেদ গুলোর হচ্ছে আমি সংজ্ঞা এখন তোমাদের দিব। দেখো কি বলছে, অবস্থান ও কাজের উপর নির্ভর করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, আমরা আগেই বলেছি, তাই না? একটা হচ্ছে তোমার দেহ কোষ, ইংলিশে হচ্ছে সোমাটিক সেল, আর একটা হচ্ছে তোমার জনন কোষ, তাই না? আমরা আগে বলেছি দুই ধরনের। আচ্ছা চলে যাই, তারপরে দেহ কোষ জিনিসটা কি দেখো, যে সকল কোষ দেহের বিভিন্ন অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে তাদেরকে বলা হয় দেহ কোষ। যে সকল কোষ দেহের বিভিন্ন অঙ্গ ও অঙ্গতন্ত্র, আমাদের যে অঙ্গগুলো আছে এবং অঙ্গের সাথে যে জড়িত কাজকর্মগুলো আছে, এই অঙ্গতন্ত্র, একটা অঙ্গ বা বিভিন্ন দুই তিনটা অঙ্গকে একসাথে অঙ্গতন্ত্র গঠন করে, তাদেরকে যে কোষগুলো গঠন দ্বারা গঠিত হয়ে থাকে তাদেরকে বলা হয় দেহ কোষ। যেমন দেখো, তারপরে হচ্ছে রক্তকণিকা, স্নায়ু কোষ, মানে প্রতিটা জিনিস এক একটা করে কোষ। তারপরে কি বলছে দেখো, দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা জনন কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে থাকে। মানে দেহ কোষে যে ক্রোমোজোম আছে আমাদের, এই ক্রোমোজোম জিনিসটা কি, ক্রোমোজোমটাই হচ্ছে ডিএনএ। এটুকু শুধু সিম্পল ভাবে জেনে রাখো, ক্রোমোজোম জিনিসটা কি, ক্রোমোজোম হচ্ছে একটা ডিএনএ। আমরা বলি না ডিএনএ ডিঅক্সি, ডিএনএ হচ্ছে তোমার তোমার বাবাকে তোমার মাকে, এই জিনিসটা ডিএনএ তোমার দ্বারা বোঝা যাবে। এখন তোমার শরীরের মধ্যে যে ডিএনএ আছে, দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা, দেহ কোষের মধ্যে যেটা ডিএনএ, জনন কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ থাকে। জনন কোষটা কি, পুংকোষ আর হচ্ছে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এইখানে যে কোষটা আছে সেটার দ্বিগুণ থাকে। যদি তার মানে এখানে এন সংখ্যক থাকে, তাহলে দেহ কোষে থাকবে টোয়াইস এন, যেহেতু ডিপ্লয়েড দ্বিগুণ, সেটাই বলছে, তাই দেহ কোষকে ডিপ্লয়েড কোষ বলা হয়। এই যে হয়ের জায়গায় এখানে এন হবে, তার মানে কি, আবার আমি বলি, আমাদের যে দেহ কোষ আছে, সেই দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা
সেটা হচ্ছে জনন কোষে যে ক্রোমোজোম আছে, যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এখানে যে কোষটা আছে এটাও একটা কোষ। এই কোষের সংখ্যাটা থেকে দ্বিগুণ হয়ে থাকে দেহর কোষটা, তাই দেহ কোষকে ডিপ্লয়েড কোষ বলা হয়। তার মানে আমার ত্বকের কোষে টোয়াইসেন, আর আমার মানে অন্যান্য অন্যান্য এই দেহর কোষটাকেই বলা হচ্ছে টোয়াইসেন। ত্বকে যে কোষ আছে আমার, এই পুরা ত্বকটা আমার কোষ দিয়ে গঠিত, এটাই হচ্ছে দেহকোষ। দেহকোষের মধ্যে তোমার পেশি কোষ আছে, আবরণী কোষ যেটা ত্বক, তারপরে স্নায়ু কোষ আছে, রক্তকণিকা, এগুলো হচ্ছে দেহকোষের মধ্যে পড়বে। তারপরে খ নাম্বার দেখো, ক্ষয় হচ্ছে জনন কোষ। জনন কোষ জিনিসটা কি? জনন কোষ আমি আগেই বলেছি, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এটি হচ্ছে জনন কোষ। আমাদের ফুলের মধ্যে আছে, গাছের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। দেখো, জীবদেহের যে সকল কোষ জনন কার্যে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ। জনন কোষ কেবলমাত্র যৌন জননক্ষম জীবে সৃষ্টি হয়। যাদের যৌন জননক্ষম জীব ক্ষমতা আছে, যৌন ক্ষমতা আছে, তাদের ক্ষেত্রেই জনন কোষ থাকবে। যেমন শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু ইত্যাদি। শুক্রাণু, ডিম্বাণু, শুক্রাণু পুরুষদের ক্ষেত্রে, ডিম্বাণু মেয়েদের ক্ষেত্রে, আর পরাগরেণু এটা হচ্ছে ফুলের ক্ষেত্রে। এই পরাগরেণু ফুলের মধ্যে, আমাদের শুক্রাণু ডিম্বাণু নিয়ে এটা আলোচনা করার কোনো দরকার নেই, আমরা পরাগরেণুতে চলে যাব। পরাগরেণু হচ্ছে ফুলের মধ্যে থাকবে, স্ত্রী ফুলের মধ্যে পরাগরেণু থাকবে। যখন বিভিন্ন রকমের পোকামাকড় আসে, এই পরাগরেণুটাকে পরাগায়ন হয়, এই পরাগরেণুরই পরাগায়ন হয়। এই পরাগরেণুটা কি করে, পুরুষ ফুলের মধ্যে সেখানে চলে যায় পরাগরেণুটাকে, সরি পরাগরেণুটা থেকে ভুল হয়েছে আমার, পরাগরেণুটা থেকে পুরুষ ফুলের মধ্যে। এই রেণুটা কি হয়, ফুল থেকে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে দেওয়া হয়। গর্ভমুণ্ড থেকে গর্ভনালী হয়ে গর্ভাশয়ে চলে যায়। গর্ভাশয় গিয়ে গর্ভাশয়টা তখন ফল হয়ে যায় ফুল থেকে। এটি খুবই একটা সিম্পল জিনিস। এটাই এটাই হচ্ছে জনন কোষ। তার মানে ফুলের মধ্যেও জনন কোষ আছে, তাই না? উদ্ভিদের মধ্যে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, তাই এটাকে বলা হয় হ্যাপ্লয়েড। এটাকে বলা হচ্ছে কি, হ্যাপ্লয়েড, তাই না? আচ্ছা, তাহলে বোঝা গেল দেহকোষ, আমাদের দেহ যে কোষ দিয়ে গঠিত, আমাদের দেহ উদ্ভিদের দেহ সেটা দেহকোষ। আর জনন কাজে যে কোষগুলো, জীবদেহের যে সকল কোষ জনন কার্যে অংশগ্রহণ করে সেটাকেই বলা হচ্ছে জনন কোষ। এখন শুক্রাণু একটা কোষ, ডিম্বাণু একটা কোষ, পরাগরেণু একটা কোষ, এগুলো হচ্ছে জনন কাজে অংশগ্রহণ করে। এটাকে বলা হয় হ্যাপ্লয়েড। এটা মনে রাখবা, দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। তারপরে দেখো, এখন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, ওটা গেল অবস্থানের উপর ভিত্তি করে, এবার নিউক্লিয়াসের গঠন মানে নিউক্লিয়াসটা কোন কোষে কিরকম আছে সেটার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, সুগঠিত নিউক্লিয়াস বলতে একটা নিউক্লিয়াসের কয়েকটা অংশ আছে, আমরা যখন কোষ সম্বন্ধে পড়বো সেটা জানবো। একটা নিউক্লিয়াস কয়েকটা অংশ নিয়ে গঠিত, এই প্রতিটাই অংশ যদি ওই কোষের মধ্যে থাকে তাহলে সেটা হবে সুগঠিত নিউক্লিয়াস। যদি সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত থাকে তাদেরকে বলা হয় আদিকোষ। আর যদি সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেটাকে, সরি আবার ভুল হচ্ছে আমার, আবার বলি, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে সেটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত মানে আসল জিনিসটা, আর আদি মানে যেটাকে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, মানে সুগঠিত নিউক্লিয়াস নেই, তাদেরকে বলা হচ্ছে আদি কোষ। এখন আদি কোষে কি, এ সকল কোষে মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, সেন্ট্রিওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকবে না। শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে ডিএনএ থাকবে আর রাইবোসোম থাকবে, ডিএনএটাই মেইন। এখন ডিএনএ আছে আমাদের বর্তমানে, বর্তমানে একটা ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? করোনা ভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সাধারণত আদি কোষ। এদের কিন্তু একটা কোষ দিয়ে গঠিত। এরা তোমাদের প্রথমেই পড়িয়েছি, কিন্তু একটা কোষ দিয়ে গঠিত হয়, আবার বহু কোষ দিয়েও, একাধিক কোষ দিয়ে গঠিত হয়। এক কোষী এদেরকে বলা হয়, এক কোষী বা আদি কোষ। তোমাদের এখানে দেওয়া আছে দেখো, হ্যাঁ, মাইকোপ্লাজমা নামক পিপিএলও, প্লুরো প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এই পিপিএলও তার মানে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এই যে অর্গানিজমটা, মাইকোপ্লাজমা এর নাম, এই জীবাণুটা, তারপর তোমার হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আদি কোষ।
এরা একটা মাত্র কোষ দ্বারা গঠিত। এই কোষটাই হচ্ছে আদিকোষ। এই কোষের মধ্যে কোষের যে উপাদানগুলো এগুলো কিছুই থাকে না, শুধুমাত্র ডিএনএ থাকে একটা, আর কি সব মাঝে মধ্যে রাইবোসোম থাকে। এটাই হচ্ছে আদিকোষ। প্রকৃত কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে, তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিওফাইট, ব্রায়োফাইট, স্টেরিডোফাইট, মানে এতদিন যা আমরা জানছি সবকিছুই হচ্ছে প্রকৃত কোষ। এগুলো হচ্ছে প্রকৃত কোষ দ্বারা গঠিত। যা উদ্ভিদ যা করছে এতদিন সেগুলো সব শুধুমাত্র ব্যাকটেরিয়া বাদ দিয়ে বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে প্রকৃত কোষ। তারপরে যাই, এখন দেখো প্রাণী থেকে একটা কোষ আসছে সেটা হচ্ছে প্রাণী কোষ, আর উদ্ভিদ থেকে কোষ আসছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। এখন আমরা যেহেতু কোষ নিয়ে আলোচনা করবো, দেখো প্রাণীর কোষটা কিরকম দেখতে আর উদ্ভিদ কোষটা কিরকম আলাদা দেখতে, তাই না? এটাই বলছি আমি। একটা হচ্ছে প্রাণী কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ, এই দুটা নিয়ে আমাদের আলোচনা আজকে মেনলি। এখানে আমি একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষকে দেখিয়েছি। এটা খুব ভালোভাবে জানতে হবে, ছবিটা আঁকা শিখতে হবে এবং পরীক্ষা থাকবে। মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় তোমার হচ্ছে উদ্ভিদ কোষটাই থাকে, পরীক্ষাতে সবসময় উদ্ভিদ কোষটাই আসে সাধারণত। এখন দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি বলি, এখন একটা উদ্ভিদ কোষ এখানে আর একটা হচ্ছে প্রাণী কোষ, তাই না? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এটা। এরকম হতে পারে যে প্রশ্নটা এরকম হতে পারে, দেখো একটি উদ্ভিদ কোষের প্রধান প্রধান অংশগুলো চিত্রের সাহায্যে চিহ্নিত পূর্বক বর্ণনা করো। প্রধান প্রধান অংশ, এখানে তো অনেক কিছু দেওয়া আছে, যেমন কিছু কিছু অংশ তুমি যেগুলো প্রধান জিনিস সেগুলো আমি এখন তোমাদের পড়াবো, সেটা তুমি বুঝতে পারবে, এইভাবে ছবির মাধ্যমে বুঝালেও হবে। এখন দেখো এখানে একটা উদ্ভিদ কোষ দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বের করে ফেলো বইয়ের মধ্যে। হ্যাঁ দেখো উদ্ভিদ কোষ দেওয়া আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো প্রথমেই দেওয়া আছে এখানে, প্রথমে হচ্ছে যে ইয়েগুলো দেওয়া আছে এখানে, ছোট ছোট এই বড় করে যে জিনিস, ছোট ছোট যে ফাঁক গুলো দেওয়া আছে এগুলোকে কূপ বলা হয় সাধারণত। এই যে একটা একটা থেকে আরেকটা যে ফাঁক আছে এগুলোকে কূপ বলা হয়। এটা উদ্ভিদ কোষেই দেখা যায় সাধারণত। প্রথমেই দেখো কি বলছে, প্লাজমা মেমব্রেন, তাই না? প্রথমেই আছে হচ্ছে প্লাজমা মেমব্রেন, ভিতরের দিকে একবারে পুরাটাই প্লাজমা মেমব্রেন দ্বারা গঠিত। এই প্লাজমা মেমব্রেনটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম বলা হয়। এই প্রোটোপ্লাজমই হচ্ছে একটা কোষের প্রাণ। প্লাজমা মেমব্রেনটাই হচ্ছে একটা কোষের প্রাণ। প্লাজমা মেমব্রেনের পর দেওয়া আছে কি, সাইটোপ্লাজমীয় ধাতু। থকথকে ধাতুর মতো দেখতে ধাত্র এগুলা বলা হয়, থকথকে জেলির মতো আর কি। এইটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্রী, ধাত্র। তারপরে দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে, মসৃণ আছে অমসৃণ আছে। এন্ডোপ্লাজমিক ওই যে রাইবোজোম যেটাকে বলা হচ্ছে মসৃণ, আর একটা হচ্ছে অমসৃণ, দুই ধরনের আছে। এরপরে আমি বলেছি দেখো সুগঠিত নিউক্লিয়াস, একটু আগে তোমাদের পড়িয়েছি। তার মানে এখানে দেখো একটা নিউক্লিয়াসের পাঁচটা অংশ, পাঁচটাই অংশ, পাঁচটাই উপস্থিত, তার মানে এটা হচ্ছে তোমার প্রকৃত কোষ। এই যে নিউক্লিয়াসটা, এই প্রকৃত কোষটা কিন্তু আদিকোষের মধ্যে থাকবে না, এই যে পাঁচটা অংশ অনুপস্থিত থাকবে। এখন দেখো নিউক্লিয়াসের যে পাঁচটা অংশ, নিউক্লিয়ার রন্ধ্র, মানে ফাঁক ফাঁক গুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হচ্ছে। তারপর হচ্ছে নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাস হচ্ছে কালো রঙের অংশ থাকে, সবগুলো নিউক্লিয় রন্ধ্র। নিউক্লিয়াসের মধ্যে দেখো সুতার মতো পেঁচানো, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। সুতার মতো পেঁচানো যেগুলো সেগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবং বাহিরে নিউক্লিয়ার সবার বাহিরের অংশটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আর একটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। এখন দেখো তন্তুর মতো যে অংশগুলো তার পাশে যে নিউক্লিয় প্লাজম আছে, ওই যে সাইটোপ্লাজমিক ধাত্রীর মতো এটা তো ধাত্র আছে। এই এই পাঁচটা অংশ নিয়েও নিউক্লিয়াস
আলো এসে পৌঁছে এই সূর্যের আলোর মাধ্যমে সে খাবার তৈরি করে। তারপরে আরেকটা অংশ আছে লাইসোজোম, গোল গোল করে চারিদিকে দেখো। তারপরে চলে যাও কোষ প্রাচীর, চারিদিকে একটা গোলাকার কোষ প্রাচীর আছে, শক্ত আবরণী কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এই বিশাল অংশটা একটা কোষ গহ্বর আছে বড় আকারে। তাহলে কি হলো, সবার বাহিরে একটা আছে কোষ প্রাচীর, যেমন আমাদের ঘরের চারিদিকে বাহিরে প্রাচীর থাকে না, আমাদের বাড়ির বাহিরে প্রাচীর থাকে, সেরকম উদ্ভিদের সবার বাহিরে একটা প্রাচীর আছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের আরো বাহিরে আছে তোমার, কোষ প্রাচীরের উপরে দিয়ে দেখো অন্তঃকোষীয় ফাঁকগুলো দেখা যাচ্ছে। তারপরে আছে তোমার প্লাজমা মেমব্রেন, কোষ প্রাচীরের পরে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের পরে হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্রী আছে, সাইটোপ্লাজমীয় ধাত্রীর পরে হচ্ছে মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে একটা সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াসের পরে হচ্ছে গোলজি বস্তু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট যেটার মধ্যে খাবার তৈরি হয় সেই খাবার আছে, আরেকটা হচ্ছে লাইসোজোম আছে, আর কোষ গহ্বর। এই তো একটা উদ্ভিদ কোষের মধ্যে এই জিনিসগুলো আছে। তার মানে একটা কোষ যখন গঠিত হবে এইভাবে গঠিত হবে। তারপরে চলে যাই একটি প্রাণী কোষ। প্রাণী কোষে দেখো সব জিনিসই পাবা, সুগঠিত নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াসটা দেখো খুবই সুন্দর করে দেখা যাচ্ছে, নিউক্লিওলাস, নিউক্লিয়াস, এখানে সবকিছুই পাবা। গোলজি বস্তু এখানে কালার করে দিয়েছি যেন দেখতে পাও সুন্দর করে। এখানে একটা জিনিস বেশি আছে দেখো, রাইবো সাইটোপ্লাজমিক, সাইটোপ্লাজমীয় ধাত্রীও ঠিক আছে, এখানে কোষ ঝিল্লি আছে, এখানে কিন্তু কোষ প্রাচীর নেই। আর একটা হচ্ছে পিনোসাইটিক ভ্যাসিকল আছে, পিনোসাইটিক ভ্যাসিকল আছে, আর তোমার হচ্ছে কোষ ঝিল্লি আছে, আর একটা হচ্ছে মাইক্রোটিউবুলস আছে, মাইক্রোটিউবুলস যেটা তোমার উদ্ভিদ কোষে নেই। সব একই রকম। ইয়ার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ অমসৃণ, এখানে খুব ভালো করে দেখে নাও, অমসৃণটা একটু খাসকাটা খাসকাটা, আর মসৃণটা হচ্ছে সুন্দর করে, যেটা নিউক্লিয়াসের সাথে যুক্ত অবস্থায় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা মসৃণ অমসৃণ অবস্থায়। নিউক্লিওলাসটা দেখো গোলাকারে হবে, আর এটা পুরাটাই একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের 5টা অংশ মিলেই হচ্ছে নিউক্লিয়াস। এখানে দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই তোমাদের বইয়ের মতো করে জিনিসটা দিয়েছি যেন তোমরা বুঝতে পারো একটা কোষের অঙ্গাণু কি কি হতে পারে, একটা কোষে কি কি অঙ্গাণু থাকে, সেই জিনিসটা আমি দিয়েছি বোঝানোর জন্য তোমাদের। এখন আমি একটু আগের স্লাইড গুলোতে যাব তোমাদের বোঝানোর জন্য, এখানে দুইটা আমি পাশাপাশি দিয়েছি দেখো। এখানে প্রথমে দেখো, এখানে আছে কোষ গহ্বর, কত বড় একটা কোষ গহ্বর আছে, আর প্রাণী কোষে দেখো পিনোসাইটিক ভ্যাসিকল আছে, তাই না? দেখো উদ্ভিদ কোষে বিশাল বড় একটা কোষ গহ্বর আছে, আর প্রাণী কোষে সেখানে ছোট করে পিনোসাইটিক ভ্যাসিকল আছে। আচ্ছা, তারপরে দেখো প্লাজমা মেমব্রেন, এটারও হচ্ছে কোষ ঝিল্লি, এটা আছে। এখন কোষ ঝিল্লির বাহিরে দেখো কোষ প্রাচীর আছে, উদ্ভিদ কোষে সেই কোষ প্রাচীরটা নেই। আর উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড়, আর প্রাণী কোষের কোষ গহ্বর গুলো ছোট। এক্সট্রা জিনিস আছে, পিনোসাইটিক ভেসিকল আছে, আর প্রাণী কোষে কোষ গহ্বর আছে। আমার ধরো আমার ত্বক, যে কোষ, আমার একটা ত্বকের তো কোষ আছে তাই না, ত্বকের কোষটা, ত্বকের কোষ যখন গঠিত, এই ত্বকের কোষটা এইসব জিনিস নিয়ে গঠিত হবে, বোঝা গেছে? তারপরে দেখো সাইটোপ্লাজমীয় ধাত্রী আছে, সাইটোপ্লাজমীয় ধাত্রী আছে, এখানেও সাইটোপ্লাজম গুলো দেখানো আছে। তারপরে দেখো মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানেও মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, নিউক্লিয়াস আছে, এখানেও সুগঠিত নিউক্লিয়াস আছে, একই রকম করে সব নিউক্লিয়াস গুলো আছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু সবকিছুই আছে এখানে। তারপরে দেখো আন্তঃকোষীয় ফাঁক, এইখানে কোনো ফাঁক আছে? অল্প একটু পিনোসাইটিক ভেসিকল আছে, কিন্তু কোনো ফাঁক নেই। তারপরে চলে যাই লাইসোজোম, না সরি, আন্তঃকোষীয় ফাঁক উদ্ভিদ কোষে আছে, কিন্তু প্রাণী কোষে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। পার্থক্যটা এখনই মুখস্থ হয়ে যাবে তোমাদের যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, পার্থক্যগুলো কোথায় আছে। প্রথম পার্থক্যই ভাইভাতে ধরবে, উদ্ভিদ কোষ প্রাণী কোষের একটা পার্থক্য বলো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর।
কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। তারপরে আর যে জিনিসগুলো তখন তুমি বলতে থাকবা। তারপরে দেখো আন্তঃকোষীয় ফাঁক আছে, এখানে আন্তঃকোষীয় ফাঁক নেই। কোষ গহ্বর এটার ছোট, এটার বড়। যে জিনিসগুলো, এখানেও গোলজি বস্তু আছে, এখানেও গোলজি বস্তু আছে, তাই না? এই যে গোলজি ভেসিকল, যেটা গোলজি বস্তু। তারপরে দেখো গোলজি দ্রব্য আছে, একই রকম গোলগি। তারপরে এটাও মাইটোকন্ড্রিয়া আছে, এটাও মাইটোকন্ড্রিয়া আছে। তারপরে দেখো এই যে খুবই গুরুত্বপূর্ণ, ক্লোরোপ্লাস্ট আছে, এইখানে কোনো ক্লোরোপ্লাস্ট নেই। এই প্রাণী কোষে যে লাল লাল গুলো, এগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়া, কোনো ক্লোরোপ্লাস্ট নেই। ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। আমাদের যেখানে যে কোষগুলো, এই কোষগুলোতেই যদি আমার ক্লোরোপ্লাস্ট থাকতো, তাহলে আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতাম। সূর্যালোক এসে পড়তো উদ্ভিদের মতো, সেহেতু আমাদের ক্লোরোপ্লাস্ট নেই, এই জন্য আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। তারপরে দেখো লাইসোজোম, এটারও লাইসোজোম আছে। এইভাবে পাশাপাশি বোঝানোর এখানে চিত্রগুলো দেওয়া আছে, তোমরা যখন মন চাবে দেখতে পারবা এবং এই অনুযায়ী আঁকাতে পারবা। এই যে প্রাণী কোষ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমি কালার করে। এখন চলে যাই, দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষ কিভাবে গঠিত হয়। লাল কালি দেওয়া আছে, দেখো একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রধানত 5টা অংশ। কয়টি অংশ থাকে? পরীক্ষায় প্রশ্ন থাকবে, একটি আদর্শ উদ্ভিদ কোষের কয়টি অংশ? তখন লিখতে হবে 5টি অংশ। কি কি? তখন তুমি হচ্ছে বলতে পারবা যে কি কি। তারপরে চলে যাই, দেখো সব উদ্ভিদ, দেখো সব উদ্ভিদ গুলো কি, আমাদের পৃথিবীতে সব উদ্ভিদ কি একই রকম? কখনোই না, সব উদ্ভিদ কিন্তু একরকম না। সেরকম উদ্ভিদ, যেহেতু উদ্ভিদ একরকম না, তাহলে উদ্ভিদ তৈরি হয় কোষ দিয়ে, তাহলে কোষগুলো একই রকম হবে না, তাই না? এটাই বলছি, সব উদ্ভিদ যেমন একরকম নয়, তেমনি আবার সব উদ্ভিদ একরকম নয়, তেমনি আবার সব হচ্ছে তোমার আর কোষ, সব উদ্ভিদ কোষও একই রকম নয়। কোনো একটি উদ্ভিদ, কোনো একটি নির্দিষ্ট কোষে কি বলছে দেখো, কোনো একটি নির্দিষ্ট কোষে সব উদ্ভিদ সব উপাদান, কোষের সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গের উপস্থিতি ধরে নেওয়া হয়। মানে আমি একটা বললাম, একটা কোষ ধরে নিলাম, ধরো আমার দেহ কোষের মধ্যে, অথবা আমার ত্বকের, দেহ কোষের মধ্যে ত্বকের কোষটা বোঝাচ্ছে, এই ত্বকের কোষ, অথবা উদ্ভিদের ধরো কাণ্ডের কাণ্ড, উদ্ভিদের কাণ্ড যে কোষ দিয়ে গঠিত, এই কাণ্ডের একটা কোষ, কাণ্ড তো কোষ নিয়ে গঠিত, তাই না? ওই কাণ্ডের কোষটা মনে করলাম এটা একটা আদর্শ কোষ। এই কোষের মধ্যে সব উপাদান আছে, কিন্তু নাও থাকতে পারে। যেমন একটু, কেন নাও থাকতে পারে দেখো, তুমি যদি মূলের একটা কোষ নিয়ে পরীক্ষা করো, আর পাতার কোষ নিয়ে পরীক্ষা করো, আর কাণ্ডের কোষ নিয়ে পরীক্ষা করো, দেখবা কোনোটাতে ক্লোরোপ্লাস্ট আছে, কোনোটাতে ক্লোরোপ্লাস্ট নেই। কারণ সূর্যালোক যেখানে পৌঁছাবে সেই ক্লোরোপ্লাস্ট, সেখানেই তো খাদ্য উৎপন্ন হবে। তাহলে উদ্ভিদের কোথায় কোথায় খাদ্য উৎপন্ন হয়, সেখানে ক্লোরোপ্লাস্ট থাকবে। এই জন্য বলছে, এখন আমি ধরো কাণ্ডের একটা কোষ নিয়ে এই কোষটাকে মনে করলাম এটা একটা আদর্শ কোষ, এখানে সবকিছুই আছে, কোষের যে উপাদানগুলো এখানে সবকিছুই আছে, এটাই হচ্ছে আদর্শ কোষ। তার মানে আদর্শ কোষ কাকে বলে? ধরে নেওয়া হয় যে কোষটাকে, যেখানে কোষের সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গ উপস্থিত থাকে, সেটাই হচ্ছে আদর্শ কোষ। আদর্শ কোষটা কি, কাকে বলে? একটা আদর্শ কোষে কি সব উপাদান, একটা উদ্ভিদের কোষে কি সব উপাদান থাকবে? না, কখনোই থাকবে না। যেটা আদর্শ কোষ, সেখানে সব উপাদানগুলো ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে, মানে আমি ধরে নিয়ে যে কোষটা কল্পনা করব, সেটা হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ। এই আদর্শ উদ্ভিদ কোষে কি কি থাকবে? 5টা অংশ থাকবে। 1 নম্বর হচ্ছে কোষ প্রাচীর থাকতেই হবে। 2 নম্বর হচ্ছে কোষ ঝিল্লি থাকবে, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বলা হয়। 3 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম থাকবে। সাইটোপ্লাজমের মধ্যে আবার কি কি থাকবে দেখো, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম আর গোলজি বস্তু, এইগুলো নিয়ে সাইটোপ্লাজম গঠিত হবে। আর 4 নম্বর হচ্ছে নিউক্লিয়াস। ওই যে নিউক্লিয়াসের যে 5টা অংশ, এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম, ক্রোমাটিড, ওই তো ক্রোমাটিড, ক্রোমোজোমের মধ্যে 2টা অংশ, এগুলো নিয়ে নিউক্লিয়াস গঠিত হবে। আর 5 নম্বর হচ্ছে কোষস্থ জড় বস্তু থাকবে। কোষস্থ জড় বস্তু মানে কি? সঞ্চিত খাদ্য, আমার খাদ্যটা সঞ্চয় করে রাখবে ওখানে।
তারপরে নিশ্চিত পদার্থ, কোন কোন পদার্থ বের করে দিবে, এবং বজ্র পদার্থ। এখন নিশ্চিত পদার্থ কি? নিশ্চিত পদার্থ ওর হচ্ছে কি কি পদার্থ, মানে পানি, পানি অভিস্রবণ হয়ে যায়, ব্যাপন, শোষণ। বর্জ্য পদার্থ যেমন অক্সিজেন সে ত্যাগ করে উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীর বর্জ্য পদার্থ আমরা জানি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আমরা। আর উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড হচ্ছে ওটা গ্রহণ করবে, ওটা ওটা খাদ্যকে সঞ্চিত করে, ওই কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সে খাদ্য, সেই জিনিসগুলো বলা হয়েছে এখানে। অসুস্থ জড়বস্তুর মধ্যে সঞ্চিত খাদ্য আছে, নিশ্চিত পদার্থ আছে, আর বর্জ্য পদার্থ আছে, এই জিনিসগুলো এখানে। তার মানে আমার 5টা অংশ। এখানে 5টা অংশ আমার আছে। 5টা অংশ কি কি দেখে নিই আমি আরেকবার। এক নাম্বার হচ্ছে কোষ প্রাচীর, 2 নাম্বার হচ্ছে কোষ ঝিল্লি, 3 নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম, 4 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস, আর 5 নাম্বার হচ্ছে কোষস্থ জড় বস্তু। এই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, তারপরে চলে যাই একটা আদর্শ প্রাণী কোষে। একটা আদর্শ প্রাণী কোষে কি কি আছে? একটি আদর্শ প্রাণী কোষ, প্রাণী কোষ মানেই হচ্ছে তোমাদের বইয়ে যে জিনিসটা দেওয়া আছে, আমি প্রাণী কোষে একটু তোমাদের কথা বলবো। প্রাণী কোষের ক্ষেত্রে দেখো আমাদের বইয়ে যে জিনিসটা দেওয়া আছে, প্রাণী কোষ মানেই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। প্রাণী কোষ মানেই হচ্ছে আমার কি? প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজম গুলো কি কি? আচ্ছা, একটু দেখে নেই আমার প্রোটোপ্লাজম গুলো কি কি। প্রোটোপ্লাজমের প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম মেনলি হচ্ছে যে কোষের মধ্যে অর্ধস্বচ্ছ, মানে স্বচ্ছ হবে না, দানাদার বর্ণহীন, বর্ণ থাকবে না, জেলির মতো সজীব বস্তু হচ্ছে প্রোটোপ্লাজম। প্রাণী কোষ মানেই হচ্ছে প্রোটোপ্লাজম, আর এই প্রোটোপ্লাজমটাই হচ্ছে প্রাণী কোষ। এটার আবার 3টা ভাগ আছে, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। দেখো এখানে কিন্তু কোষ প্রাচীর নেই। তার মানে একটা আদর্শ উদ্ভিদ কোষ 5টা অংশ নিয়ে গঠিত, আর একটা আদর্শ প্রাণী কোষ 3টা অংশ নিয়ে গঠিত। ওখানে 5টা অংশ ছিল, এই ওই 2টা অংশ কিন্তু এখানে নেই, দেখছো? এখানে আছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। আর প্রাণী দেহের যে কোষস্থ জড় বস্তুগুলো সেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এই জন্য দেখানো। তার মানে আদর্শ উদ্ভিদ কোষ হচ্ছে 5টা অংশ নিয়ে গঠিত, আর একটা আদর্শ প্রাণী কোষে 3টা অংশ থাকবে, 3টা ভাগ জিনিস থাকবে, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেনটাই হচ্ছে মেইন, এটাই পুরা প্রাণী কোষটাকে আবৃত করে রাখে। আর সেখানে হচ্ছে কোষ প্রাচীর, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর পুরা উদ্ভিদ কোষটাকে আবৃত করে রাখে। এখানে তোমাদের বিভিন্ন রকমের উক্তি দেওয়া আছে, একটু বইয়ের মধ্যে দেখো। এখানে হ্যাক্সলের মতে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। তার মানে তোমার জীবনটাই প্রোটোপ্লাজম, এটাই মেইনলি, আর কিছুই না। থমসন প্রোটোপ্লাজম গতিশীল পদার্থের এক বিস্ময়কর অবস্থা। আমরা যে চলাফেরা করতেছি, আমাদের যে জীবনটা, এটারই একটা অবস্থা হচ্ছে প্রোটোপ্লাজম। আর হার্ডউইক বলেছে প্রোটোপ্লাজম প্রাণের ভৌত ভিত্তি, প্রাণটাই তৈরি হয়েছে প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম মানে প্রাণ, প্রাণী কোষের প্রাণটাই হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে তৈরি। এই জিনিসটা এখানে বলা হয়েছে। প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করব, তখন আলোচনা যখন করব তখন আবার ডিটেলসে চলে যাব আমরা। আচ্ছা, তারপরে চলে যাই এখানে। এখন আমি আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য তোমাদের অনেক আগে বইতে দেওয়া আছে, কিন্তু আমি পরে দিয়েছি কারণ তোমাদের জিনিসগুলো আগে কোষগুলো আমি বুঝালাম, কোষের মধ্যে একটা কোষের মধ্যে কি কি থাকে, কি কি জিনিস থাকে, তোমরা তো বুঝে গেলে তাই না? উদ্ভিদ কোষের 5টা অংশ থাকবে, আর প্রাণী কোষের 3টা অংশ। এই উদ্ভিদ কোষ, প্রাণী কোষ 3টার মধ্যেই দেখো অনেক মিল আছে, তাই না? কোষগুলো একই রকম প্রায়, এই জন্য এটা প্রকৃত কোষ। আর এই জিনিসগুলো যেখানে থাকবে না সেটাই হয়ে যাবে আদি কোষ, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। এখন আমি আদি কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্যগুলো দেখবো। দেখো আলোচ্য বিষয়ের মধ্যে যে জিনিসগুলো দিয়েছি আমি,
সেই জিনিসের এখানে হচ্ছে প্রথমে আছে হচ্ছে গঠন। আগে দেখি গঠন জিনিসটা কি। আচ্ছা, গঠনে চলে যাই। গঠনের প্রথমে কি আছে দেখো, আদি কোষ অত্যন্ত সরল, যেহেতু একটা কোষ দিয়ে গঠিত, তাহলে এক মানেই তো আমরা জানি সরল, তাই না? সরল অঙ্কের আমাদের উত্তর কত আসে? এক আসে। এত বড় অঙ্কটা করে লাস্টে উত্তর আসে এক, এই জন্যই সরল বলা হয়, সহজ, একদম খুবই সিম্পল। আর বড় সরল, এক কোষ দিয়ে গঠিত এবং খুবই ছোট হয়ে থাকে। ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে কি আমরা খালি চোখে দেখতে পাই? কখনোই দেখতে পাই না। আর প্রকৃত কোষ আদি কোষের থেকে অনেক জটিল হয়ে থাকে কোষটা এবং বড়, এটাই বলা হয়েছে এখানে। প্রকৃত কোষ হচ্ছে জটিল এবং বড়। তারপরে দেখো নিউক্লিয়াস। আদি কোষের নিউক্লিয়াসটা কখনোই সুস্পষ্ট থাকবে না, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সুগঠিত নয়। একটা নিউক্লিয়াসের পাঁচটা যে অংশ আছে, সেই পাঁচটা অংশ কখনোই, আদি কোষে যদি নিউক্লিয়াস থেকেও থাকে, আমি আদি কোষে বলেছি শুধু ডিএনএ থাকে, তার মানে ডিএনএ হচ্ছে নিউক্লিয়াসের একটা অংশ, একটা অংশ আছে যেটা হচ্ছে ক্রোমোজোম। আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম সবকিছুই আছে, এটা হচ্ছে সুগঠিত। সেই জিনিসটা এখানে বলছে। আদি কোষের মধ্যে নিউক্লিয়াস তার যেটা যদি থাকে সেটা হবে সুগঠিত, হবে না। আর প্রাণী প্রকৃত কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে সুগঠিত হবে। এখন ক্রোমোজোম, আদি কোষে ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমটা থাকবে প্যাঁচানো সুতার মতো থাকবে, এটাই হচ্ছে ডিএনএ। ডিএনএ দিয়ে বুঝতে পারবো আমার আমি, আমার বাবা মা কেমন, আমার দাদা দাদি কেমন, এটাই। আর আদি কোষে যেটা থাকবে ক্রোমাটিড, দানা আকারে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো থাকবে, ক্রোমাটিন দানা হিসেবে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু চিন্তা করো। এই যে এখন যে ভাইরাসটা দেখা যাচ্ছে বা ব্যাকটেরিয়ার মধ্যে, এই যে ডিএনএটা মেনলি তো হচ্ছে ডিএনএ আর আরএনএ নিয়েই তৈরি, ওরা হচ্ছে আরএনএ, আরএনএ দিয়ে, যেটা হচ্ছে ক্রোমোজোম বলা হচ্ছে, এটা দানার মতো থাকে। আর আমাদের ক্ষেত্রে পেঁচানো, পেঁচানো অবস্থায় থাকবে প্রকৃত কোষের মধ্যে। তারপরে 4 নম্বরে দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমের অঙ্গাণু কি কি ছিল? আর এর আগে আমরা দেখেছি সাইটোপ্লাজম, আরেকটু সামনের স্লাইডে চলে যাই। দেখো সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, দেখো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বস্তু, তাই না? এটা থাকে। এখানে দেখো রাইবোজোম ছাড়া অন্য, তার মানে তোমার হচ্ছে প্লাস্টিড, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো বাদ দিয়ে, গোলজি বস্তু বাদ দিয়ে, এই চারটা বাদ দিয়ে শুধু রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে এগুলো সব থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম সবকিছু থাকবে। সাইটোপ্লাজমের পাঁচটা অংশই থাকবে, আর আদি কোষে শুধু রাইবোজোম থাকবে। 5 নম্বরে দেখো প্লাস্টিড। প্লাস্টিড যদি থাকে আদি কোষে নাই, এটা তো নাই, আমরা প্রথমে পড়ছি। যদিও থাকে সেটা ঠিক মতো থাকবে না, সুগঠিত নয়। যেমন তোমার হচ্ছে অনেক সময় সবুজ শৈবাল, সরি, ব্যাকটেরিয়া থাকে কিছু সবুজ রঙের, সেখানে সবুজ মানেই তোমার প্লাস্টিড, কালার যেহেতু, ওই প্লাস্টিকটা থাকলেও সেটা সেরকম উদ্ভিদের প্লাস্টিকের মতো গঠন হবে না। ক্লোরোপ্লাস্ট, সেটার সাথে ক্লোরোপ্লাস্টের একটা অংশ হচ্ছে প্লাস্টিড, আমরা জানবো। এটা থাকবে যখন সবুজ হবে, প্রতিটা উদ্ভিদ সবুজ এই ক্লোরোপ্লাস্টের কারণে, মনে রাখবা। আর আর প্রকৃত কোষে হচ্ছে তোমার গায়ে, প্রকৃত কোষে হচ্ছে, সরি এখানে সাইটোপ্লাজম হবে, গাইটো হবে না। সাইটোপ্লাজমে যে প্লাস্টিকটা আছে সেটা সুগঠিত এবং জটিল প্লাস্টিক। সাইটোপ্লাজমের মধ্যে প্লাস্টিক থাকে, সেটা হচ্ছে সুগঠিত এবং সেটা হচ্ছে জটিল। তারপরে 6 নম্বর হচ্ছে তোমার দেহ, কোষ বিভাজিত না হলে তুমি ছোট থেকে বড় হতে পারবে না, তাই না? এইটাই হচ্ছে কোষের বিভাজন, সেটাই হচ্ছে আদি কোষে হয় অ্যামাইটোসিস প্রক্রিয়া, আর প্রকৃত কোষে হয় মাইটোসিস ও মেয়োসিস। যখন কোষ বিভাজন করবো তখন জানবো, এটা শুধু মনে রাখো। তোমরা এরকম সিম্পল ভাবে লিখতে পারো, তোমাদের বইয়ে একটু বড় বড় করে লেখা আছে, দরকার নেই, এভাবেই লিখবা তোমরা, আমাকে বুঝাতে পারলেই হলো। এখন আমরা একটু কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব, 3 মিনিটের সময় আছে। আমি তাহলে আজকে আর কোষ প্রাচীরের মধ্যে যাব না, এই পর্যন্তই থাকবো। তোমাদের একটু আমি প্রশ্নগুলো কমেন্টস এর মধ্যে, কমেন্টস এর একটু ইয়াতে যাব। আসলে আমি এখানে কমেন্টস গুলো নিয়ে একটু আলোচনা করব। কমেন্টস গুলোতে
আমি বুঝছি না, তোমাদের কমেন্টস গুলো আমি দেখতে পাচ্ছি না কেন। যাই হোক, এখানে একটু একটু আগে কমেন্টস ছিল যে আমি কমেন্টস গুলো বুঝছি না, আসছে না কেন। কমেন্টস দেখার জন্য দিয়েছি। যাই হোক, তোমরা আমার মনে হয় সবারই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ক্লাসে অ্যাটেন্ড না করলে তোমাদের প্রবলেম হয়ে যাবে পরে। কারণ এই ক্লাসগুলো যখন থেকে শুরু হবে ক্লাস, তখন থেকেই আমরা শুরু করব এই ক্লাসগুলোকে। আমরা আবার প্রথম থেকে তো শুরু করব না নিশ্চয়ই। মাত্র 162 জনের আমি উপস্থিতি দেখতে পাচ্ছি। প্রথম দিন যেখানে 300-র মতো উপস্থিতি ছিল, সেখানে 162 জন। এটা খুবই মানে খারাপ, এটা ঠিক না। সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। আর ঢাকা এটিআই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসের উপস্থিতি। ক্লাসে যদি উপস্থিতি না থাকো, তাহলে তোমার পরীক্ষা দেওয়া হবে না, পরীক্ষায় অ্যালাউ করা হবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল, আমি প্রথম স্লাইড থেকে শুরু করি আবার। ভৌত, এই যে একজন আমাকে প্রশ্ন করছে, ভৌত সত্তার মৌলিক একক বলতে কি বোঝায়? জীবনের ভৌত সত্তার মৌলিক একক, ভৌত বলতে কি বোঝায়? ভৌত বলতে যে যে তোমার হচ্ছে দৈহিক গঠন, জীবনযাত্রা প্রণালী এবং শারীরবৃত্তীয় সবকিছু মিলে এটাই হচ্ছে তোমার ভৌত সত্তা। তোমার মানে একটা উদ্ভিদের দৈহিক গঠন, আমরা যেহেতু উদ্ভিদ নিয়ে বলতেছি সেটাই বলি। একটা উদ্ভিদের দৈহিক গঠন, তারপর ওর জীবনযাত্রা বলতে তার লাইফ সাইকেলটা, বীজ থেকে শুরু করে একদম আমরা বীজ পাবো, বীজ থেকে একটা উদ্ভিদ হয়, ওই উদ্ভিদে আবার বীজ পাই আমরা। এই যে পুরাটা একটা লাইফ সাইকেল। এবং এই শারীরবৃত্তীয় কার্যকলাপ ভৌত ভৌত সত্তার মধ্যে পড়বে। শারীরবৃত্ত, সে তাকে কখন তার বৃদ্ধি হচ্ছে, কখন তার ফুল আসছে, কখন তার ফল আসছে, এই সব কিছুই একক হচ্ছে কোষ। তার দেহটা গঠন হচ্ছে একটা কোষ দিয়ে, যে এইভাবে চলছে জীবনযাত্রা। মানে এক বীজ থেকে শুরু করে, বীজের মতো কোষ থেকে শুরু করে সবকিছুই কোষ মেনলি। যা একটা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা থেকে শুরু করে বীজ, ফুল, ফল সবকিছুর মধ্যেই কোষ আছে। এটাই হচ্ছে ভৌত সত্তার মৌলিক একক। এই জিনিসটাই আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। এরপরে যে জিনিসটা একটু তোমরা দেখে নিবা যে কোষ প্রাচীর থেকে উদ্ভিদ আদি কোষ, প্রাণী কোষে পার্থক্য পর্যন্ত, এরপরে কোষ প্রাচীরে আমরা পড়ানো। কোষ প্রাচীর একটু দেখে আসবা তোমরা। সবাই ভালো থাকো। ভুল হয়েছে কি?